আজকের এই গভীর বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ 9 মার্চ 2026। আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিটি শিল্পকে আমূল বদলে দিচ্ছে। হ্যাঁ, অর্থ ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা এমনকি জাতীয় প্রতিরক্ষা পর্যন্ত সব কিছুই এখন এআই এর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ঠিক তাই, কিন্তু এই যে বিশাল প্রযুক্তিগত উল্লম্ঘন, এর সাথে সাথে একটা বড় প্রশ্ন সামনে চলে এসেছে। আমাদের ডিজিটাল দুনিয়ার নিরাপত্তাকে রক্ষাকারী যে অবকাঠামো, সেটা কি সমান তালে বিকশিত হতে পারছে? এটা আসলে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আলোচনা, কারণ ঐতিহ্যবাহী সাইবার নিরাপত্তা মডেলগুলো সম্পূর্ণ ভিন্ন একটি যুগের জন্য ডিজাইন করা হয়েছিল। একদম, সেই পুরনো মডেলগুলো মূলত কেন্দ্রীভূত পর্যবেক্ষণ ব্যবস্থা বা স্ট্যাটিক এনক্রিপশন প্রোটোকল আর আগে থেকে ঠিক করে রাখা হুমকি শনাক্তকরণ পদ্ধতির ওপর নির্ভরশীল। হ্যাঁ, কিন্তু আজকের স্বায়ত্তশাসিত অ্যালগরিদম এবং আসন্ন কোয়ান্টাম কম্পিউটিংয়ের যুগে ওই ধরনের সিস্টেমগুলো আর কোনোভাবেই যথেষ্ট নয়। আর আজকের এই আয়োজনের জন্য আমরা দারুণ কিছু উৎস একত্র করেছি, যা আমাদের এই পুরো বিবর্তনের চিত্রটা বুঝতে সাহায্য করবে। আমি বিনাদ স্কোয়ারের বেশ কিছু থ্রেড পড়ছিলাম, সাথে IJCRT বা ইন্টারন্যাশনাল জার্নাল অফ ক্রিয়েটিভ রিসার্চ থটস এর একটি গবেষণাপত্র। এছাড়া আমাদের হাতে আছে ডার্কট্রেসের এন্টারপ্রাইজ ইমিউন সিস্টেমের আর্কিটেকচার আর হ্যাকেনের সিকিউরিটি রিপোর্ট। হ্যাঁ, আর উইকিপিডিয়া থেকে পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি বা PwC এবং কাইবারের প্রযুক্তিগত বিবরণ তো ঘাটছিলামই। ব্যবহারকারী পর্যায়ে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে তা বুঝতে মাইটিয়ার প্রজেক্টের বেশ কিছু ইউজার ব্লগ ও ভিডিও বিশ্লেষণ করা হয়েছে। তো এই উৎসগুলো একসাথে করলে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যায় যে পুরনো ফায়ারওয়াল বা সিগনেচার ভিত্তিক অ্যান্টিভাইরাসগুলোর যুগ শেষ। সেটাই, হ্যাকাররা এখন আর পরিচিত ম্যালওয়্যার ব্যবহার করছে না, বরং এআই ব্যবহার করে এমন সব আক্রমণ তৈরি করছে যা আগে কখনো দেখাই যায়নি। এখানেই আমাদের আজকের আলোচনার মূল মিশনটি লুকিয়ে আছে। আমরা আজ বিশ্লেষণ করব মাইটিয়ার ইউনিভার্স কিভাবে তাদের বহুস্তরযুক্ত নিরাপত্তা স্থাপত্য দিয়ে এই আধুনিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে। হ্যাঁ, আর তাদের এই স্থাপত্যটি মূলত 3টি মৌলিক স্তম্ভের ওপর নির্মিত। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে বলি। প্রথম স্তম্ভটি হল এআই চালিত সক্রিয় প্রতিরক্ষা বা এআই ড্রিভেন অ্যাক্টিভ ডিফেন্স। পুরনো মডেলগুলোর একটা বড় সমস্যা হলো আক্রমণ হওয়ার পর তারা প্রতিক্রিয়া দেখায়, ড্যামেজ কন্ট্রোল করা আর কি। কিন্তু আমরা ডার্কট্রেসের এন্টারপ্রাইজ ইমিউন সিস্টেমের যে ধারণাটি নিয়ে ঘাঁটছিলাম, সেখানে বিষয়টা সম্পূর্ণ উল্টো। এটি মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতার মতো কাজ করে। একদম ঠিক বলেছেন। আমাদের ইমিউন সিস্টেম কিন্তু সব ভাইরাসের তালিকা মুখস্থ রাখে না, বরং সে জানে আমাদের শরীরের স্বাভাবিক অবস্থা কেমন। হ্যাঁ, ডার্কট্রেসের মতো সিস্টেমগুলো প্রতিটি ব্যবহারকারী বা নেটওয়ার্কের স্বাভাবিক কাজের ধরন, যাকে তারা প্যাটার্নস অফ লাইফ বলছে, তা শিখে নেয়। আর এই প্যাটার্নস অফ লাইফ অদ্ভুতিটি এতই কার্যকর যে ডার্কট্রেসের তথ্য অনুযায়ী এটি হুমকি শনাক্ত করার সময় বা ট্রায়াজ টাইম অভাবনীয়ভাবে 92% পর্যন্ত কমিয়ে আনতে পারে। 92%? এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। যখন সিস্টেম জানে যে একটি নির্দিষ্ট সার্ভার প্রতিদিন রাত 2টায় মাত্র কয়েক মেগাবাইট দিতে ব্যাকআপ নেয়। হ্যাঁ, হঠাৎ করে যদি সেখানে গিগাবাইট সাইজের ডেটা ট্রান্সফার শুরু হয়, তখন সিস্টেমটি কোনো পূর্বনির্ধারিত নিয়মের জন্য অপেক্ষা না করে সাথে সাথে তা ব্লক করে দেয়। মাইটিয়ার ইউনিভার্সের কেন্দ্রবিন্দুতে থাকা এআই ঠিক এই দর্শনটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। মাইটিয়ারের ক্ষেত্রে এই শেখার প্রক্রিয়াটা ঘটে ক্রমাগত ফেডারেটেড লার্নিং মডেলের মাধ্যমে। অনেকেই হয়তো জানেন যে ফেডারেটেড লার্নিংয়ে মূল ডেটা কখনো সেন্ট্রাল সার্ভারে যায় না। ঠিক, প্রতিটি ডিভাইস নিজের লোকাল ডেটার উপর ভিত্তি করে শেখে এবং শুধু শেখা প্যাটার্ন বা মডেলের আপডেটটুকু মূল নেটওয়ার্কে শেয়ার করে। এর মানে হলো সিস্টেমটি অস্বাভাবিক কার্যকলাপের ধরন শনাক্ত করছে, উদীয়মান হুমকির তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাচ্ছে এবং স্বশিক্ষার মাধ্যমে ক্রমাগত নিজের প্রতিরক্ষামূলক ক্ষমতা উন্নত করছে। আর সবচেয়ে বড় কথা হলো, সবকিছুই ব্যবহারকারীর সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে করা হচ্ছে। IJCRT পেপারটি কিন্তু এই জায়গাটিতে দারুণ একটা অন্তর্দৃষ্টি দিয়েছে। হ্যাঁ, সেখানে দেখানো হয়েছে কিভাবে ডিপ লার্নিং মডেলগুলো এখন অত্যন্ত জটিল এবং অজানা আক্রমণগুলো তাৎক্ষণিকভাবে ধরতে পারে। জিরো ডে এক্সপ্লয়েটের মতো আক্রমণগুলো। এই মডেলগুলো এখন শুধু নেটওয়ার্ক ট্রাফিক বিশ্লেষণ করছে না,
বরং অ্যাপ্লিকেশন লেয়ারের অ্যাবনর্ম্যালিটি বা অস্বাভাবিকতাও ধরতে পারছে। ফলে পুরো নেটওয়ার্ক কার্যকরভাবে ডিজিটাল অবকাঠামোর জন্য একটি জীবন্ত শ্বাস-প্রশ্বাস নেওয়া ইমিউন সিস্টেমে পরিণত হচ্ছে। এটা সত্যিই একটা প্যারাডাইম শিফট। কিন্তু এআই দিয়ে নেটওয়ার্কের ট্রাফিক যতই মনিটর করা হোক না কেন, ডেটার আসল সুরক্ষা তো নির্ভর করে এনক্রিপশনের ওপর। এখানেই বিষয়টা আসলেও ভীষণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে, কারণ আমাদের আলোচনার দ্বিতীয় স্তম্ভটি হল কোয়ান্টাম পরবর্তী ক্রিপ্টোগ্রাফি বা পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি। সংক্ষেপে যেটাকে আমরা পিডব্লিউসি বলছি। আমরা সবাই জানি যে কোয়ান্টাম কম্পিউটারগুলো সাধারণ কম্পিউটারের মতো বাইনারি বিটে কাজ করে না, তারা কিউবিট ব্যবহার করে। উইকিপিডিয়া এবং অন্যান্য ক্রিপ্টোগ্রাফি ফোরামে একটা কথা খুব জোরালোভাবে আলোচিত হচ্ছে যে 2030 সালের মধ্যে, যেটাকে কিউ-ডে বলা হচ্ছে, পিটার শরের অ্যালগোরিদম বর্তমানের আরএসএ এবং ইসিসি এনক্রিপশন নিমেষেই ভেঙে ফেলতে সক্ষম হবে। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল হ্যাকারদের কৌশলগত পরিবর্তন। তারা কিন্তু 2030 সাল বা কোয়ান্টাম কম্পিউটার সহজলভ্য হওয়া পর্যন্ত হাত গুটিয়ে বসে নেই। একদমই না। তারা এখন একটি নতুন কৌশল নিয়েছে, যাকে বলা হচ্ছে হারভেস্ট নাও ডিক্রিপ্ট লেটার, মানে এখন চুরি করো, পরে ডিকোড করো। হ্যাঁ, তারা আজকের দিনে ট্রান্সফার হওয়া অত্যন্ত সংবেদনশীল ডেটাগুলো ইন্টারনেট ট্রাফিক থেকে কপি করে নিজেদের বিশাল স্টোরেজে জমা করে রাখছে। ব্যাংকিং লেনদেন, সামরিক যোগাযোগ বা কর্পোরেট ট্রেড সিক্রেটের মতো এনক্রিপ্ট করা ডেটাগুলো। এর মানে হলো আজকে আমরা যে ডেটাকে সুরক্ষিত ভাবছি, সেটা আসলে ভবিষ্যতের জন্য একটা বিলম্বিত তথ্য ফাঁসের ঘটনা। হ্যাকাররা জানে আজ তারা এই ডেটা ডিক্রিপ্ট করতে পারবে না, কিন্তু 5 বা 10 বছর পর যখন শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার তাদের হাতে আসবে, তখন ঠিকই সব তথ্য উন্মুক্ত হয়ে যাবে। এই বিপদের মাত্রাটা বোঝানোর জন্য উইকিপিডিয়ার পিডব্লিউসি আর্টিকেলে মস্কার উপপাদ্য বা মস্কাস থিওরেমের উল্লেখ আছে। এই থিওরিটা পরিস্থিতি খুব পরিষ্কার করে দেয়। মিশেল মস্কা বলেছেন, ধরুন আমাদের সিস্টেমগুলোকে কোয়ান্টাম নিরাপদ প্রযুক্তিতে আপডেট করতে সময় লাগবে X বছর, আর আমাদের সংবেদনশীল ডেটাগুলোকে সুরক্ষিত রাখার প্রয়োজনীয় সময় হলো Y বছর। এখন এই X এবং Y এর যোগফল যদি কোয়ান্টাম কম্পিউটার আসার আনুমানিক সময় Z এর চেয়ে বেশি হয়, তবে গাণিতিকভাবেই আমাদের সিস্টেমগুলো অরক্ষিত। অর্থাৎ যদি ডেটা 10 বছর সুরক্ষিত রাখতে হয় এবং সিস্টেম আপডেট করতে 5 বছর লাগে, কিন্তু কোয়ান্টাম কম্পিউটার চলে আসে আর 12 বছর পর, তাহলে এই মুহূর্তেই আমাদের পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। দারুণ এবং একই সাথে ভয়ঙ্কর একটা সমীকরণ। আর ঠিক এই সমীকরণ মেলাতেই মাইটিয়ার তাদের সমাধানে সরাসরি কোয়ান্টাম প্রতিরোধী অ্যালগোরিদম প্রোটোকলে যুক্ত করেছে। দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি অপরিহার্য। উইকিপিডিয়া এবং হ্যাকেনের সিকিউরিটি রিপোর্ট অনুযায়ী মাইটিয়ার মূলত 2টি প্রযুক্তির উপর জোর দিয়েছে, কাইবার এবং ডেলিথিয়াম। কাইবার, যেটাকে নিস্ট এখন MLKM বা FIPS 203 স্ট্যান্ডার্ড হিসেবে বলছে, সেটি নিরাপদ কি বিনিময়ের জন্য ব্যবহৃত হয়। হ্যাঁ, কাইবার বা MLKM এর পেছনের গাণিতিক কাঠামোটা বেশ চমকপ্রদ। এটি মডিউল লার্নিং উইথ এরার্স বা MLWE গাণিতিক সমস্যার উপর ভিত্তি করে তৈরি। বর্তমানে সাধারণ ক্রিপ্টোগ্রাফি যেমন প্রাইম ফ্যাক্টরাইজেশন বা উপবৃত্তাকার বক্ররেখার গাণিতিক সমস্যাগুলোর উপর নির্ভরশীল, যা কোয়ান্টাম কম্পিউটার খুব সহজে সমাধান করতে পারে। কিন্তু MLWE হল ল্যাটিস ভিত্তিক বা বহুমাত্রিক জ্যামিতিক কাঠামোর একটি সমস্যা, যেখানে ইচ্ছাকৃতভাবে কিছু নয়েজ বা ভুল যোগ করা হয়। ত্রিক ভেক্টর স্পেসের মধ্যে লুকানো পয়েন্ট খুঁজে বের করা কোয়ান্টাম কম্পিউটারের জন্য প্রায় অসম্ভব। আর দ্বিতীয় প্রযুক্তিটি হল ডেলিথিয়াম বা MLDSA, যা হ্যাকেনের রিপোর্ট অনুযায়ী FIPS 204 স্ট্যান্ডার্ড হিসেবে স্বীকৃত। এটি কোয়ান্টাম নিরাপদ ডিজিটাল স্বাক্ষরের জন্য ব্যবহৃত হয়। হ্যাকেনের রিপোর্টটি আমি যখন পড়ছিলাম, সেখানে দেখলাম ডিলিথিয়াম ফিয়েট শ্যামির উইথ অ্যাবাউটস কাঠামো ব্যবহার করে। যারা ক্রিপ্টোগ্রাফি নিয়ে কাজ করেন তারা জানেন যে এর সবচেয়ে বড় সুবিধা হলো এতে কোনো গাউসিয়ান স্যাম্পলিং নেই। গাউসিয়ান স্যাম্পলিং বাদ দেওয়ার মানে হলো এটি সাইড চ্যানেল অ্যাটাকের পথ প্রায় পুরোপুরি বন্ধ করে দেয়, যা হার্ডওয়্যার লেভেলের অ্যাটাকারদের জন্য দুঃসংবাদ। তবে ক্রিপ্টোগ্রাফিতে সবসময় একটা কথা বলা হয় যে নিরাপত্তার একটা মূল্য আছে। এই কোয়ান্টাম নিরাপদ অ্যালগোরিদমগুলো তো আর জাদুর মতো কাজ করে না, এগুলোর জন্য সিস্টেমকে কিছু মূল্য চোকাতে হয়। ঠিক ওই জায়গাটাতেই আমি আসছিলাম। উইকিপিডিয়া এবং অন্যান্য সোর্স থেকে আমরা একটা খুব স্পষ্ট পার্থক্য দেখতে পাই। বর্তমানে আমরা যে সাধারণ ECDSA সিগনেচার ব্যবহার করি, তার আকার খুব ছোট, মাত্র 71 থেকে 73 বাইটের মতো। হ্যাঁ,
কিন্তু আমরা যখন কোয়ান্টাম সুরক্ষিত MLDS-এ 44 সিগনেচারের দিকে যাচ্ছি তখন এর আকার হয়ে যাচ্ছে 2420 বাইট, প্রায় 34 গুণ বড়। এটি একটি বিশাল ডেটা ওভারহেড। একটি বিশাল স্কেলের নেটওয়ার্ক বা ব্লকচেনের ক্ষেত্রে প্রতিটি ট্রানজ্যাকশনে এই পরিমাণ অতিরিক্ত ডেটা যোগ হওয়া মানে স্টোরেজ এবং নেটওয়ার্ক ব্যান্ডউইথের উপর প্রচণ্ড চাপ পড়া। কিন্তু প্রশ্ন হলো, এই বিনিয়োগটা কি যৌক্তিক? উত্তর হলো হ্যাঁ, কারণ যখন আমরা মাইটিয়ারের মতো একটি ইকোসিস্টেমের কথা বলছি, যেখানে ডেটার অখণ্ডতা অক্ষত রাখা বা লেনদেন টেম্পার প্রুফ রাখাটাই মূল লক্ষ্য, সেখানে এই ওভারহেডটুকু মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। ভবিষ্যতের কিউডে ধ্বংসাত্মক হুমকির তুলনায় এই অতিরিক্ত ডেটা প্রসেসিংয়ের খরচ আসলে এক ধরনের ইন্স্যুরেন্স প্রিমিয়ামের মতো বলা যায়। তাহলে এই সব কিছুর মানে আসলে কি দাঁড়াচ্ছে? একদিকে আমরা রিয়েল টাইমে কাজ করা একটা বিশাল AI ইমিউন সিস্টেম চালাচ্ছি, অন্যদিকে এই কোয়ান্টাম প্রুফ করার জন্য ভারী ভারী অ্যালগোরিদম প্রসেস করছি। এত বিপুল গাণিতিক হিসাব বা কম্পিউটেশনাল পাওয়ার কোথা থেকে আসবে সেটা একটা বড় প্রশ্ন। ঠিক, যদি আমরা এই পুরো সিস্টেমটা বিশাল কোনো সেন্ট্রাল সার্ভারে চালাই, তাহলে তো সেই সার্ভারটাই হ্যাকারদের প্রাইম টার্গেট হয়ে যাবে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়, আর এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের আলোচনার তৃতীয় স্তম্ভে, বিকেন্দ্রীভূত সুরক্ষা অবকাঠামো। IJCRT গবেষণাপত্রে খুব স্পষ্টভাবে একটি বিপদের কথা বলা হয়েছে, আর তা হল ডেটা পয়জনিং। কেন্দ্রীভূত AI সিস্টেমগুলো সবসময় ডেটা পয়জনিংয়ের ঝুঁকিতে থাকে, যেখানে হ্যাকাররা ট্রেনিং ডেটার মধ্যে সূক্ষ্ম ভুল ঢুকিয়ে দিয়ে পুরো AI মডেলকে অন্ধ করে দিতে পারে। তাছাড়া একটি সেন্ট্রাল সার্ভার মানে হল সিঙ্গল পয়েন্ট অফ ফেলিওর বা একক ব্যর্থতার বিন্দু। সার্ভার ডাউন তো পুরো নিরাপত্তা ব্যবস্থা অচল। আর ঠিক এই কারণেই মাইটিয়া কোনো বৃহৎ কেন্দ্রীভূত ডেটা সেন্টারের উপর নির্ভর করার বদলে ডিস্ট্রিবিউটেড এজ কম্পিউটিংয়ের পথ বেছে নিয়েছে। তারা আসলে লক্ষ লক্ষ দৈনন্দিন সাধারণ ডিভাইসের নিষ্ক্রিয় সম্পদ ব্যবহার করছে। একটা স্মার্টফোন, ল্যাপটপ বা রাউটার যখন পুরোপুরি ব্যবহৃত হচ্ছে না, তখন তার প্রসেসিং পাওয়ার এই নেটওয়ার্কের কাজে লাগছে। এখানে সবচেয়ে দারুণ বিষয় হল, নেটওয়ার্কের প্রতিটি নোড একই সাথে একটি সেন্সর এবং একটি রক্ষক হিসেবে কাজ করছে। এই বিকেন্দ্রীভূত পদ্ধতির সুবিধাগুলো কিন্তু অনেক বিস্তৃত। প্রথমত, এর কম্পিউটেশনাল স্কেলেবিলিটি প্রায় অসীম। নেটওয়ার্কে যত বেশি ডিভাইস যুক্ত হবে, এর প্রসেসিং পাওয়ার তত বাড়বে। দ্বিতীয়ত, এটি একক ব্যর্থতার বিন্দুকে পুরোপুরি দূর করে দেয়। বিশ্বের এক প্রান্তের হাজারটা নোড যদি কোনো কারণে অফলাইনও হয়ে যায়, পুরো বাস্তুতন্ত্রের স্থিতিশীলতায় কোনো প্রভাব পড়ে না। আর ডেটা ভ্যালিডেশনের জন্য তারা যে AI সার্টিফাইড চেইন সিস্টেম ব্যবহার করছে, সেটা আরেকটা মাস্টার স্ট্রোক। ব্লকচেইনের ওপর এমনিতে 2420 বাইটের সিগনেচারের চাপ আছে, তাই তারা পুরো ডেটা চেইনে রাখছে না। তারা শুধু মেটাডেটা রেকর্ড করছে, যেমন কে কাজ করেছে, কখন করেছে এবং কোন হ্যাশ বা সিগনেচার দিয়ে তা ভ্যালিডেট করা হয়েছে। এতে করে যেমন বিশ্বব্যাপী থ্রেট ইন্টেলিজেন্স শেয়ার করা যাচ্ছে, তেমনি ব্যক্তিগত ডেটার গোপনীয়তাও শতভাগ সুরক্ষিত থাকছে। কিন্তু এখানে অর্থনীতি এবং মানব আচরণের একটা খুব সাধারণ প্রশ্ন চলে আসে। সাধারণ ব্যবহারকারীরা কেন তাদের নিজস্ব ডিভাইসের প্রসেসিং পাওয়ার এভাবে একটি গ্লোবাল সিকিউরিটি নেটওয়ার্কের জন্য শেয়ার করবেন? একদম। আর এর উত্তর হল টোকেনমিক্স। মাইটিয়া প্রজেক্ট স্মার্ট চুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের তাদের রিসোর্স শেয়ার করার জন্য এমটি কয়েন দিয়ে পুরস্কৃত করে। বিনান্স স্কোয়ার এবং ইউজারদের ভিডিওগুলো থেকে এই এমটি কয়েনের ইকোনমি সম্পর্কে বেশ বিস্তারিত তথ্য পাওয়া যায়। এই প্রজেক্টের মোট সাপ্লাই হল 20 বিলিয়ন টোকেন। বিষয়টা বুঝতে আমরা যদি একটু তুলনা করি, যেমন বহুল পরিচিত পাই নেটওয়ার্কের মোট সাপ্লাই হল 100 বিলিয়ন, সে তুলনায় এমটি কয়েনের সাপ্লাই বেশ কম, যা দীর্ঘমেয়াদে এর ভ্যালু ধরে রাখতে একটা ডিফ্লেশনারি মেকানিজম হিসেবে কাজ করতে পারে। এই টোকেনমিক্সের ডিস্ট্রিবিউশন মডেলটাও খেয়াল করার মতো। সোর্স অনুযায়ী এই 20 বিলিয়নের 58% সরাসরি কমিউনিটির জন্য বরাদ্দ করা হয়েছে। একটি ডিসেন্ট্রালাইজড প্রজেক্টের জন্য এত বড় অংশ কমিউনিটিকে দেওয়াটা ব্যবহারকারীদের মধ্যে একটা শক্তিশালী ইনসেন্টিভ তৈরি করে। তারা শুধু সার্ভারের ভাড়াই দিচ্ছে না, বরং তারা এই পুরো নিরাপত্তা ইকোসিস্টেমের অংশীদার হয়ে যাচ্ছে। রোডম্যাপ অনুযায়ী 2026 সালের শেষ প্রান্তিকে মানে Q4-এ তাদের মেইন নেট এবং KYC আসার কথা রয়েছে। মানে সিস্টেমটি খুব দ্রুতই পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে। প্রথাগত ক্লাউড কম্পিউটিংয়ের জায়গায় এই ধরনের ক্রিপ্টো ইনসেন্টিভাইজড এজ কম্পিউটিং ব্যবহার করার সুবিধা হল, এটি একটি উইন উইন পরিস্থিতি।
আপনি নেটওয়ার্ককে যত সুরক্ষিত করবেন, এআই এর ট্রেনিংয়ে যত সাহায্য করবেন, তত বেশি এমটি কয়েন আয় করবেন। এই 3 স্তরের আর্কিটেকচার আসলে শুধু বর্তমানের কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান নয়, এআই চালিত জীবন্ত ইমিউন সিস্টেম দিয়ে রিয়েল টাইম হুমকি শনাক্ত করা বা কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি দিয়ে ভবিষ্যতের হারভেস্ট নাও থ্রেটকে নস্যাৎ করা। এবং ব্লকচেন ভিত্তিক বিকেন্দ্রীকরণ দিয়ে পুরো কম্পিউটেশনাল পাওয়ারকে ডিস্ট্রিবিউট করা। এই সব মিলে এটি এমন একটি ইকোসিস্টেম তৈরি করছে যা প্রতিনিয়ত অভিযোজিত হচ্ছে। এটি কাজের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছ, কোয়ান্টাম প্রতিরোধী এবং বিশ্বব্যাপী বিতরণকৃত। সত্যি বলতে মানবতার ডিজিটাল ভবিষ্যৎকে সুরক্ষিত করার ব্লুপ্রিন্ট হয়তো এভাবেই লেখা হচ্ছে। সম্পূর্ণ একমত। তবে আজকে আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর নিয়ম অনুযায়ী চিন্তার একটি খোরাক রেখে যেতে চাই। আজকে আমরা যতগুলো উৎস নিয়ে কথা বললাম, মাইটিয়ারের এআই থেকে শুরু করে কাইবার ইনক্রিপশন, সবগুলোই মূলত সফটওয়্যার বা অ্যালগোরিদম ভিত্তিক সুরক্ষা। হ্যাঁ, সবই লজিক্যাল লেয়ারের কাজ। কিন্তু উইকিপিডিয়ার পিডব্লিউসি আর্টিকেলটি ঘাঁটতে গিয়ে একেবারে শেষ দিকে আমি দারুণ একটা কনসেপ্ট পেলাম। সেখানে ফিজিক্যাল লেয়ার সিকিউরিটি বা অপটিক্যাল কেয়সের কথা উল্লেখ করা আছে। অপটিক্যাল কেয়স ক্রিপ্টোগ্রাফির আলোচনায় হার্ডওয়্যার লেভেলের এই বিষয়টির সংযোগ বেশ ইন্টারেস্টিং। বিষয়টা সত্যিই ভাবার মতো। অপটিক্যাল কেয়স হলো এমন একটা প্রযুক্তি যা ফাইবার অপটিক ক্যাবলের ভেতরে ডেটার সিগন্যালকে ফিজিক্যালি নয়েজ বা বিশৃঙ্খল আলোর আড়ালে অদৃশ্য করে দেয়। আমরা একটু আগেই হ্যাকারদের হারভেস্ট নাও ডিক্রিপ্ট লেটার নীতির কথা বলছিলাম, যেখানে তারা এনক্রিপ্ট করা ডেটা কপি করে জমাচ্ছে। কিন্তু যদি ডেটা সিগন্যাল ফিজিক্যালি নয়েজ হিসেবে ট্রান্সমিট হয়, তবে হ্যাকাররা ওই ডেটাটুকু ট্যাপ করে রেকর্ডই করতে পারবে না। প্রশ্ন হলো, ভবিষ্যতে মাইটিয়ারের মতো বিকেন্দ্রীভূত এআই নেটওয়ার্কগুলো কি সফটওয়্যারের পাশাপাশি ইন্টারনেটের এই ফিজিক্যাল হার্ডওয়্যার স্তরের সুরক্ষার সাথেও একীভূত হতে পারবে? এটি একটি দুর্দান্ত চিন্তার জায়গা। যদি সফটওয়্যার লেভেলের কোয়ান্টাম প্রতিরোধী এনক্রিপশন এবং হার্ডওয়্যার লেভেলের অপটিক্যাল কেয়স একসাথে কাজ করে আর সেটিকে পরিচালনা করে একটি বিকেন্দ্রীভূত এআই, তবে হ্যাকাররা ডেটা ডিক্রিপ্ট করা তো দূরের কথা, ডেটার অস্তিত্বই খুঁজে পাবে না। ডিজিটাল নিরাপত্তা আসলেই একটি চলমান বিবর্তন, এর কোনো শেষ লাইন নেই। একদম তাই। আর এই বিবর্তনের পথে নতুন প্রযুক্তিগুলো আমাদের কোথায় নিয়ে যায় সেটা দেখা এখন সবচেয়ে রোমাঞ্চকর বিষয়। এই চিন্তার খোরাকটি নিয়েই আজকের মতো আমাদের এই গভীর বিশ্লেষণ এখানে শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। বিদায়। अगर आप इस प्लेटफॉर्म से जुड़ना चाहते हैं तो एक लिंक डिस्क्रिप्शन बॉक्स होगा, आपको जुड़ना होगा। आपके कीमती समय के लिए धन्यवाद।